সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্ষমতায় বসার কয়েক মাসের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে স্টারলিংকের নেটওয়ার্কিং ব্যবস্থাটি আসছে। এটিকে অনেকেই ইউনূসের সফলতা হিসেবে দেখছিলেন এবং ইউনূসের যে যোগাযোগ ব্যবস্থার যে একটা ক্যালিবার বা তিনি যে পারেন অনেক কিছু সেটা নিয়ে অনেকেই প্রশংসা করছিলেন এবং তার সঙ্গে ইলন মাস্কের কথাও হয়েছিল। খুবই ভালো কথা। প্রশংসায় ভাসছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর কয়েক মাস যেতে না যেতেই এখন ঘোর ভাঙছে। ধীরে ধীরে গুমর ফাঁস হচ্ছে। এখন বলা হচ্ছে কিছু কিছু জায়গা থেকে স্ট্রং সোর্স থেকে দাবি করা হচ্ছে রাখাইনের যুদ্ধে ব্যবহারের জন্যই বাংলাদেশে স্টারলিংকের নেটওয়ার্কিং ব্যবস্থাটা ঢোকানো হচ্ছে। যদি সেটিই হয়ে থাকে তাহলে বাংলাদেশ ঘোরতর বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। কারণ একটি দেশে যুদ্ধ চলছে যেটি বাংলাদেশ থেকে এক সম্পূর্ণ আলাদা রাষ্ট্র, সেই দেশে ব্যবহারের জন্য, সেই দেশে নেটওয়ার্কিং ব্যবস্থা চালু করার জন্য, সেই দেশে যোগাযোগ করার জন্য একটা নেটওয়ার্কিং ব্যবস্থা ঢোকানো হচ্ছে বাংলাদেশে। কত বড় বিপদের বার্তা এটা। এরকমই একটি দাবি করছেন একজন সাংবাদিক। তিনি কোনো ছোটখাটো সাংবাদিক না, চন্দন নন্দী। এই চন্দন নন্দী ভারতীয় সাংবাদিক। তিনি ভারতের একটি পত্রিকায় লেখেন, নিয়মিত লিখে থাকেন। তিনি বলছেন যে রাখাইনে সামরিক অভিযানে আরাকান বাহিনীকে স্টার্লিং সুবিধা দিতে চায় বাংলাদেশের ইউনূস প্রশাসন এবং এর জন্যই বাংলাদেশে স্টার্লিং ঢোকানো হচ্ছে। তিনি দাবি করছেন এটা। এখন কথা হচ্ছে চন্দন নন্দীর কথা কি আপনি বিশ্বাস করবেন? চন্দন নন্দীকে আমি একটু বলি। তিনি অবশ্যই একজন ভারতীয় সাংবাদিক এবং ভারতীয় বলেই যে তাকে একদম মানে ঘৃণা করবেন, ফেলে দিবেন তা কিন্তু নয়। শেখ হাসিনার সময়েও, শেখ হাসিনা যখন ক্ষমতায়, যখন আন্দোলন চলছিল তার আগে থেকে, অনেক সময় আগে থেকে চন্দন নন্দীকে বাংলাদেশের অনেক ইউটিউবার যেমনটা জাহিদুর রহমান, পিনাকি ভট্টাচার্য সহ অনেক বড় বড় ইউটিউবার যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে জনমত তৈরি করতে পেরেছিলেন, তারা এই চন্দন নন্দীকে অনেকেই রেফারেন্স হিসেবে ব্যবহার করেছিলেন। আর একটা ঘটনা বলা হয়ে থাকে, বাংলাদেশে শেখ হাসিনার পতনের বেশ কিছুদিন আগে বাংলাদেশের একটা পত্রিকা, অনলাইন পত্রিকা বিডি নিউজ 24 বেশ কিছুদিন বন্ধ ছিল। তাদের মানে যে ওয়েবসাইট, সেখানে তারা নিউজ প্রকাশ করতে পারেনি। বলা হয়ে থাকে চন্দন নন্দীর একটা লেখার জন্য বিডি নিউজ 24 কে দীর্ঘদিন সম্প্রচার বা হচ্ছে তাদের লেখা তাদের ওয়েবসাইটে ছাপাতে দেওয়া হয়নি, অর্থাৎ বন্ধ করে রাখা হয়েছিল এক ধরনের। এই হচ্ছে সেই চন্দন নন্দী। আমরা একটু দেখি চন্দন নন্দী আসলে কি বলছেন। তিনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টারলিংক ইন্টারনেট ও যোগাযোগ প্রযুক্তি দ্রুত চালুর প্রতি অস্বাভাবিক তৎপরতার পেছনে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে এই প্রযুক্তি শেয়ার করার পরিকল্পনা নর্থ ইস্ট নিউজকে এমনটাই জানিয়েছেন। মানে তিনি যেখানে লিখেন নর্থ ইস্ট নিউজ, ভারতের একটি পত্রিকা, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের এই নিরাপত্তা সংস্থার শীর্ষ দুই কর্মকর্তা। চন্দন নন্দীর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সংস্থা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বলেন, বাংলাদেশের ডিপ স্টেট যেটা বলেন, সরকারি আমলা বলেন, তাদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। তিনি বাংলাদেশ সম্পর্কে ভালো খোঁজ খবর রাখেন এবং ভেতরের অনেক তথ্য তিনি নিতে পারেন। 2 মাস আগে স্টারলিংকের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করার পর বিষয়টি চূড়ান্ত হয় কাতারের দোহায়, যেখানে 23 এপ্রিল ইউনুস সাক্ষাৎ করেন স্পেস এক্স এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন স্টারলিংকের কাতার ভিত্তিক সিইও সিরিল আনন্দ, বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন। সেই বৈঠকে ড্রেয়ার ইউনুসকে জানান, আমরা প্রায় শেষ প্রান্তে। আমি আমার দলকে মে মাসে কারিগরি উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলেছি। নর্থ ইস্ট নিউজকে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান। খলিলুর রহমান এই লেখাটি লিখছেন, খলিলুর রহমান না, চন্দন নন্দী এই লেখাটি লিখছেন। তিনি বলছেন বাংলাদেশের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান ইউনুস দোহায় গিয়েছিলেন আটনা সামিটে 2025-এ অংশ নিতে। তবে প্রকৃত উদ্দেশ্য ছিল স্টারলিংক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে। অর্থাৎ কাতারে স্টারলিংকের কার্যক্রম রয়েছে, সেখানে আসলে তিনি চেক টেক করার জন্য সেখানে ব্যবহার করে দেখতে চেয়েছিলেন। আসলে তার ভাষায় 3 মাসের মধ্যে স্টারলিংক চালুর যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা সরাসরি আরাকান আর্মির হাতে প্রযুক্তি তুলে দেওয়ার পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। ড্রেয়ারের সঙ্গে বৈঠকে ইউনুস বলেন, বাংলাদেশ স্টারলিংকে আগমন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। তারা দিন গুনছে, তাই সময়মতো এটি একটি বড় উদযাপন হতে হবে।
তবে স্পেসএক্স বা স্টারলিংকের শীর্ষ পর্যায়ের কিছুই এই বিষয়ে পরিকল্পনার বিষয়ে মানে শেয়ার অবগত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। চন্দন নন্দী লিখছেন আর কি, বিদ্রোহী আরাকান আর্মি রাখাইনের 3টি প্রধান টাউনশিপ সিটে কিয়া উপিউ ও মানাউং মিয়ানমার সেনাবাহিনীর দখলমুক্ত করতে সামরিক অভিযান করতে মানে প্রস্তুতি নিচ্ছে। আমরা জানি রাখাইনের অনেক অংশই আরাকান আর্মি দখল করে নিয়েছে, এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা তারা হচ্ছে দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের কাজের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ও যুক্তরাষ্ট্রের নাগরিক খলিলুর রহমান এখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার পাশাপাশি রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকারমূলক বিষয়গুলির উপর প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ অর্থাৎ খলিলুর রহমান একজন আমেরিকান নাগরিক এবং জাতিসংঘে দীর্ঘদিন কাজ করেছিলেন। তিনি সেই বার্তাটি দিতে চাচ্ছেন এবং বোঝাতে চাচ্ছেন এই খলিলুর রহমান প্রধান উপদেষ্টার প্রথমে যিনি বিশেষ সহকারী ছিলেন, পরবর্তীতে যিনি হচ্ছে এই নিরাপত্তা কর্মকর্তা হলেন, তিনি একজন আমেরিকান নাগরিক এবং জাতিসংঘে দীর্ঘদিন কাজ করা লোকটি কার পারপাস সার্ভ করবে তিনি জাস্ট সেই বিষয়ে একটু ইঙ্গিত দিতে চাচ্ছেন। স্টার্লিং প্রকল্পে তার ডেপুটি হবেন ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তাইয়েব। তিনি প্রকল্পটির প্রধান সমন্বয়ক, ইউনুস ও স্পেসএক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। এই হচ্ছে চন্দন নন্দীর দাবি। চন্দন নন্দী গত কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি এই বাংলাদেশ বিষয়ে লেখালেখি করছেন। এই যে মানবিক করিডোর নিয়ে কথা হচ্ছে, এখন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এটা নিয়েও চন্দন নন্দী লিখেছিলেন এবং এইটা লেখা একেবারে হুবহু না মিললেও যে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে অন্তত তার লেখায় তিনি যেটা লিখেছেন সেটার কিছুটা হলেও আঁচ পাওয়া যাচ্ছে। কারণ তিনি বলছিলেন বাংলাদেশের এখান দিয়ে করিডোর হবে, করিডোর দিয়ে মিয়ানমারে খাদ্য সহায়তা যাবে। তবে তিনি আরো কিছু ভয়াবহ তথ্য লিখেছিলেন যে এখানে হচ্ছে 3টা বাহিনী একসঙ্গে হবে, একসঙ্গে হইয়া সেখানে হচ্ছে যুদ্ধ চালাবে। পাশাপাশি এই যে বাংলাদেশের কক্সবাজারের কুতুবদিয়ার পাশে যে সম্ভবত পেকুয়া উপজেলার একটা ইউনিয়ন শিলখালি, সেখানে বেস ক্যাম্প করা হচ্ছে, তিনি এসব দাবিও করেছিলেন। কিন্তু তার যে অনুমান এখানে যে করিডোর হচ্ছে, করিডোর নিয়ে যে অনুমান এবং এখান দিয়ে যে জাতিসংঘ এবং আমেরিকা ঢুকতে চাচ্ছে এসবের যে অনুমান, সেগুলো সবই মিলে গেছে। তবে কিছু কিছু তথ্য একটু অতিরঞ্জিত মনে হলেও কিন্তু সেগুলোকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি এর আগে লিখেছিলেন রাখাইন অভিযানে বাংলাদেশের সরবরাহ ঘাঁটি হবে কক্সবাজারের শিলখালি। আরেকটি লেখা লিখেছিলেন রাখাইনে মার্কিন সমর্থিত গোপন অভিযানের নেতৃত্ব দেবে বাংলাদেশের সেনাবাহিনী। যে রাখাইনের মার্কিন প্রশাসনের সহায়তায়, ট্রাম্প প্রশাসনের সহায়তায় যে অভিযান চালানো হবে এর নেতৃত্ব দিবে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি এটা লিখেছিলেন। এটা কতটা বিশ্বাসযোগ্য তিনি ভালো বলতে পারেন। তবে স্টারলিংক যে এখানে ঢুকছে এবং হঠাৎ করে স্টারলিংক এখানে চলে আসছে, এটা কিন্তু সন্দেহ তৈরি করছে। কেননা আপনারা দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের সঙ্গে যেদিন বৈঠক হয়েছিল সেদিন রাতেই ইলন মাস্ক হচ্ছে মানে বাংলাদেশ সময়ের কথা বলছি, ইলন মাস্ক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কল করেছিলেন। তো ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে কি হয়েছিল, বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীকে। যদিও এই দায়িত্ব দিতে পারে কিনা সেটা বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন হইতে পারে, আপনি আমার দেশের দায়িত্ব দিতে পারেন কিনা। কিন্তু যেদিন নরেন্দ্র মোদীকে ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব দিল যে ট্রাম্প আমার বন্ধু, ট্রাম্প বাংলাদেশ বিষয়ে দেখবে, সেদিনই ইলন মাস্ক কল দিল। এখন আপনি 2-2 4 মেলান। মোদীকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে ট্রাম্প এক ধরনের একটা হুমকি দিল। তারপরের রাতে আমেরিকা প্রশাসনের অন্যতম অংশীজন ইলন মাস্ককে দিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করালো যে তোমরা কি স্পেসএক্স এর স্টারলিংকটা নিতে চাও কিনা। তখন ইউনূস চিন্তা করলো হয়তো, মানে আমি অনুমান করছি যেগুলো ঘটছে সেই ঘটনার ভিত্তিতে অনুমান করাই যায়। তখন চিন্তা করলো মোদি দায়িত্ব পাওয়ার চেয়ে আমি স্টারলিংক দিয়ে তাদেরকে সহায়তা করলে তারা যদি এখান থেকে রাখাইনের নেটওয়ার্কিং ব্যবস্থা চালু করে বা সেটা যায়, অন্তত মোদির বিপদ থেকে আমি রক্ষা পাবো। এগুলো আমার অনুমান বা এই যে দাবিগুলো উঠছে সেই দাবির পরিপ্রেক্ষিতে কিছু অনুমান স্পেকুলেশন করা যায়। রাজনীতিতে এবং ভবিষ্যৎ নিয়ে আপনি স্পেকুলেশন করতেই পারেন, মিলতেও পারে নাও মিলতে পারে, সেটা আলাদা বিষয়। তবে মোদির সঙ্গে বৈঠকের ওই দিন হচ্ছে আপনাকে সঙ্গে ইলন মাস্কের যোগাযোগ হয়েছে, যোগাযোগের পরে স্টারলিংকের বিষয়ে সিদ্ধান্ত হইল। এর কিছুদিন পরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এলো। এর কিছুদিন পরে মার্কিন উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে 2 জন এলো,
চুলিক আর সম্ভবত এই অ্যান্ড্রু হেরাপ এই নামের দুজন এলো। তারপরে বৈঠক হইল, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হইল। তারপরে দুজন উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হলো। এর কিছুদিন পরে তারা চলে যাওয়ার পর বাংলাদেশ মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিল। গত শেখ হাসিনার 15 বছর বাদ দেন, 2018 সালের পর থেকে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সেন্ট মার্টিন নিয়ে আলোচনা হচ্ছে, এখান দিয়ে করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, এখান দিয়ে খ্রিস্টান রাষ্ট্র নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা কি একবারের জন্য শুনেছেন শেখ হাসিনা মানবিক করিডোর নামে বা এখান দিয়ে আমেরিকাকে ঢুকতে দিচ্ছে? গত 8 মাসে অন্তর্বর্তীকালীন সরকার কিসের জন্য, কি এমন হয়েছে যার জন্য হঠাৎ করে নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিল এখান দিয়ে মানবিক করিডোর তারা দিয়ে দিবে? কি এমন ঘটে গেল? স্টারলিংক একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, হঠাৎ কি এমন ক্যালিবার দেখিয়ে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনূস যার কারণে বাংলাদেশে স্টারলিংক হঠাৎ করে চলে আসছে? এগুলোই প্রশ্ন, এগুলোই বিভিন্ন দাবিকে আরো আরো গভীরভাবে চিন্তা করার জন্য বাংলাদেশের মানুষকে ভাবাচ্ছে। বাংলাদেশের মানুষ একটা আশঙ্কা করছেন, এখানে স্টারলিংকের মধ্য দিয়ে, এখানে মানবিক করিডোরের মধ্য দিয়ে আমেরিকা এসে ঢুকছে, যার মধ্য দিয়ে তারা মিয়ানমারের যে রাখাইনে যে যুদ্ধ চলছে, মিয়ানমারের যে গৃহযুদ্ধ চলছে, সেই যুদ্ধে তারা অভিযান চালাবে এবং বাংলাদেশকে ব্যবহার করে জাস্ট একটা যুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে ফেলছে। এখানে যদি আমেরিকা এসে এর মধ্য দিয়ে ঢুকে এবং বাংলাদেশের মধ্য দিয়ে যদি রাখাইনে যদি নেটওয়ার্ক সরবরাহ করা হয় বা নেটওয়ার্ক চালু করা হয়, এটা ভারত, এটা চীন বা আমাদের যে অন্যান্য আঞ্চলিক যে বন্ধু রাষ্ট্র আছে বা শত্রু রাষ্ট্র আছে যারাই রয়েছে, তারা কিভাবে দেখবে? তারা যদি খারাপ ভাবে দেখে, বাংলাদেশ কোথায় যাবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? একটা অন্তর্বর্তীকালীন সরকার যাকে একটা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে যাকে বসানো হয়েছে, সেই সরকার কি বাংলাদেশের সার্বভৌমত্ব এভাবে প্রশ্নের মুখে ফেলতে পারে? শেখ হাসিনার বিরুদ্ধে আপনি নানান অভিযোগ করেন, সবই সত্য, আমি সবই মেনে নিব। শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেয়নি। ভারতকে শেখ হাসিনা ঢুকিয়েছে, কিন্তু কখনোই ভারতকে সেভাবে কর্তৃত্ব করতে দেয়নি। ভারত বাংলাদেশের ট্রানজিট হিসেবে তাদের গাড়ি ঘোড়া চালিয়েছে, কিন্তু সীমান্তে আপনারা দেখেছেন বাংলাদেশের দিকে 1 ইঞ্চি ঠেলেছে। বাংলাদেশের বিজিবি অনেকটাই নিষ্ক্রিয় ছিল সীমান্তে, কিন্তু খুব জঘন্য ঘটনা এরকম কি ঘটেছে? শেখ হাসিনার বিরুদ্ধে আপনি নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ, বাংলাদেশে তারপরে এই যে তার মতো করে দেশ চালানো, সবই ফ্যাসিস্ট হয়ে ওঠা, সব অভিযোগই সত্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করছেন, এটা শেখ হাসিনা কখনো করেননি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্রেফ আগুন নিয়ে খেলছে, আগুন না, তার চেয়েও বড় কিছু নিয়ে খেলছে। এরকম চলতে থাকলে এই সরকারকেও বাংলাদেশের মানুষ বেশি দিন ক্ষমতায় রাখবে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।